এবার আমরা চলে যাব তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আবার দুইটা বিজ্ঞানী বিবৃতি আছে, দুইটাকে আমরা পড়ব। তো প্রথম বিবৃতিটা হলো জুলের বিবৃতি, বিজ্ঞানী জুল। তো বিজ্ঞানী জুলের বিবৃতিতে কি বলা হয়েছে? বিজ্ঞানী জুলের বিবৃতিতে বলা হয়েছে যে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক, বা যান্ত্রিক শক্তি, যে তাপের সাথে যদি একটা বস্তুকে আমি তাপ দেই তাহলে সে যে কাজটা করবে সেই কাজটা কি সমানুপাতিক হারে হবে। যে যদি তাপ বেশি দেওয়া হয় কাজ বেশি হবে, তাপ যদি কম দেওয়া হয় তাহলে কাজ কম হবে। তাহলে কাজের সাথে এই যে তাপটা হলো সমানুপাতিক। এখন এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, যেটা হলো জে। ঠিক আছে, আচ্ছা, এইটাই ছিল হলো জুলের বিবৃতি, যে তাপের সাথে কাজটা হবে সমানুপাতিক। আচ্ছা, এরপর একটা বিবৃতি আছে যেটা হলো বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতি। তো বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতিতে কি বলা হচ্ছে? বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতিতে বলা হচ্ছে যে যখন কোনো একটা বস্তুকে তাপ প্রদান করা হয় তখন সেই তাপ প্রদানের ফলে ওই তাপের কিছু অংশ দিয়ে সে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং কিছু অংশ দিয়ে সে কাজ করে। তাহলে এই সম্পর্কটা এভাবে লেখা হয় যে ডিকিউ মানে হলো তাপের পরিবর্তন, মানে তাপ যদি দেওয়া হয় ডিকিউ, তাহলে তার মধ্যে সে কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং সেখান থেকে কিছু পরিমাণ তাপ দিয়ে সে কাজ করবে। তাহলে এই সূত্রের আলটিমেট বিষয়টা এরকম যে কোনো একটা বস্তুকে যদি আমি তাপ দেই তাহলে সে অভ্যন্তরীণ শক্তি ব্যতীত শুধুমাত্র কাজ করবে, এটা পসিবল না। মানে যে পরিমাণ তাপ শক্তি আমি দিলাম ওই পরিমাণ তাপ শক্তি দিয়ে আমি সমপরিমাণ কাজ পাবো না, সেখান থেকে কিছু পরিমাণ তাপ শক্তি নষ্ট হবে, যেটা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করার জন্য। যেমন কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারো, কিরকম হলো এরকম হয় যে আমি লোহাকে অনেক বেশি তাপ দিয়ে সেটাকে আমি গলায় ফেললাম, তরল বানাই ফেলতে চাচ্ছি অনেক বেশি তাপ দিয়ে। এখন দেখো যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের উদ্দেশ্য কি ছিল, যে লোহাকে তরল বানানো, কারণ ওখানে আমি শেপ তৈরি চেঞ্জ করে অন্য একটা শেপ তৈরি করতে চাই। কিন্তু এই লোহাটা কি প্রথমে নিজে গরম না হয়ে তরল হবে? ওই অবস্থায় যদি আমি লোহাটাকে ধরতে যাই তাহলে কি হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বলতে পুড়ে যাওয়ার চান্স অনেক বেশি। তো এখন ওই যে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হলো বা এই যে লোহার টেম্পারেচার যে বাড়লো, এটা তো অ্যাকচুয়ালি আমার দরকার ছিল না। আমার মূলত কাজ কি ছিল, সেটাকে গলানো, আয়তনের পরিবর্তন করা। তাহলে আয়তনের পরিবর্তন করাই তো আলটিমেটলি কাজ। তাহলে আমি যখন তাপ শক্তি দিলাম সেটা দিয়ে যদি সে ডিরেক্ট গলে যাইতো, তাপমাত্রা পরিবর্তন না হতো, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতাম যে আমি যে পরিমাণ তাপ শক্তি দিলাম সেটা দিয়ে সে সম্পূর্ণভাবে কাজ করে ফেলছে। বাট এটা কখনোই পসিবল না, এটা বাস্তবে কখনোই হতে পারবে না যে আমি তাপ দিলাম কিন্তু সে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করলো না, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা কমলো না এবং সেটা দিয়ে সে কাজ করলো। তাপ দিলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে এবং সে কাজ করবে। এইটাই হলো ক্লোসিয়াসের বিবৃতি। ঠিক আছে, আচ্ছা, এবার এই সূত্রটাকে এবার এইভাবেও লেখা যায়, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ মানে হলো পিডিভি। এখন এই ডিডাব্লিউ থেকে পিডিভিটা কোথা থেকে আসলো? দেখো যদি আমরা এইভাবে চিন্তা করি যে ডিডাব্লিউ মানে কি বা কাজ মানে কি, কাজ মানে হলো, দেখো কাজ মানে হলো এফএক্স, যে প্রয়োগকৃত বল এবং সরণের গুণফল। তাহলে বল সমান আবার কি বলা যায় একটু খেয়াল করো, যে আমরা কি জানতাম, চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, এরকম না? আচ্ছা, এখানে একটা ব্যাপার যে ডিডাব্লিউ সমান এটাকে ডিএক্স লিখতে হবে। ডিডাব্লিউ মানে কি, যেহেতু আমরা একটা পরিবর্তন বোঝাচ্ছি বা ছোট কাজ বোঝাচ্ছি ডিডাব্লিউ দিয়ে, তো এখানে ডিএক্স লিখলে বেশি ভালো হয়। আচ্ছা, এখন খেয়াল করো যে এই অংশটা, যে চাপ মানে আমরা কি জানতাম যে একক ক্ষেত্রফলে, চাপ মানে কি একক ক্ষেত্রফলে, চাপ মানে একক ক্ষেত্রফলে প্রয়োগকৃত বল, একক ক্ষেত্রফলে বা নির্দিষ্ট ক্ষেত্রফলে। তাহলে এফ সমান কি বলা যায়, পি এ ইন্টু ডিএক্স। এখন এই যে পি পি এর মতো থাকলো, এ মানে হলো ক্ষেত্রফল আর ডিএক্স মানে হলো সরণ। ধরো যদি আমরা এভাবে চিন্তা করি যে আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ মিলে কি হয়, ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল এ, আর এক্স মানে সরণ, যেহেতু আমি দৈর্ঘ্য আর প্রস্থ মিলে ক্ষেত্রফল বের বানাই ফেলছি, তাহলে আর বাকি কি থাকে, উচ্চতা থাকে বা আরেকটা দৈর্ঘ্য বা আরেকটা সরণ থাকে। তাহলে এই তিনটাকে যখন আমি আবার একসাথে গুণ করে ফেলবো তখন আমি কি পাবো, আয়তন। তো যেহেতু এখানে ডিএক্স মানে সরণ হচ্ছে বা সরণের পরিবর্তন বা উচ্চতার পরিবর্তন হচ্ছে, তাহলে সেটাই কি আলটিমেটলি আয়তনের পরিবর্তন হিসেবে বোঝাবে। ঠিক আছে, তো এই জন্যই বলা যায় ডিডাব্লিউ সমান পিডিভি। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা গ্রাফ দেখতে চাই, পিভি গ্রাফ।
পি আর ভি, পিভি গ্রাফ। তাহলে খেয়াল করো, এদিকে আমরা নিলাম পি বা চাপ, আর এদিকে আমরা নিলাম আয়তন। এখন এই রকম একটা বস্তুর ক্ষেত্রে এইখানে এটাকে আমরা বললাম ও, এইটা এ, এইটা বি, আর এইটা হলো সি। এখান থেকে আমাদের মূলত বের করতে হবে, এই জায়গা থেকে আমাদের মূলত বের করতে হবে যে এই লেখচিত্র বা এই গ্রাফ থেকে আমরা ক্ষেত্রফল বের করতে চাই, যে এই অংশের ক্ষেত্রফল, যে ও এ চতুর্ভুজ ও এ বি সি এর ক্ষেত্রফলটা আলটিমেটলি কি প্রকাশ করে। দেখো আমরা এটাকে বের করতে চাই। তাহলে ক্ষেত্রফল সমান ও এ দৈর্ঘ্য গুণন প্রস্থ, ও এ ইন্টু এ বি বা ও সি একই কথা, ও এ ইন্টু এ বি বা ও সি একই কথা। তাহলে ও এ এই অংশটুকু কি বোঝাচ্ছে? চাপ না? তাহলে এই যে চাপ লিখে দিলাম। তাহলে দেখো এ বি এইটুকু কি বোঝাচ্ছে? এইটুকু হলো বোঝাচ্ছে আয়তন। এখন চাপ সমান আমরা কি লিখতে পারি? চাপ সমান লিখতে পারি ওই যে বল বাই ক্ষেত্রফল। আর আয়তনের সমান আবার কি লেখা যায়? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা সরণ। তাহলে ক্ষেত্রফল কাটা, তাহলে দেখো এফ এক্স। তাহলে ক্ষেত্রফল মানে এফ এক্স, তার মানে কি আলটিমেটলি আমরা কি বলতে পারি যে ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফলটা হলো কাজ। তাহলে যদি আমরা তাপগতিবিদ্যার ক্ষেত্রে যে কোনো বস্তুর জন্য চাপ এবং আয়তনের গ্রাফ থেকে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রফলটা আলটিমেটলি কি হবে? কাজ হবে। যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি, ধরো এই যে এই গ্রাফটা যেটা দেওয়া ছিল, এই গ্রাফ থেকে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রফলটা কাজ হবে। তাহলে এরপর থেকে যদি কখনো কোনো গ্রাফ থেকে আমাদেরকে কাজ বের করতে বলে, তাহলে আমরা কাজের হিসাব ওইভাবে র্যান্ডম না করে আমরা ডিরেক্ট ক্ষেত্রফল হিসাব করে দিব। তাহলে ক্ষেত্রফল হিসাব করলে আমাদের কাজের সমীকরণটা, কাজ বের হয়ে আসবে। ঠিক আছে? এবার আমরা পড়বো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে চারটা ভাবে ব্যবহার করা যায়। একটা ব্যবহার হলো, ধরো সমচাপ প্রক্রিয়া, এটাকে বলা হয় কি? সমচাপ প্রক্রিয়া। সমচাপ কথাটা শুনে বোঝা যাচ্ছে যে সমচাপ মানে কি? চাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। এখন দেখো, যদি চাপের পরিবর্তন না হয় তাহলে কি হবে? চাপের পরিবর্তন না হলে অনেকেই কথাটা বলতে পারে যে চাপের পরিবর্তন না হলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ। না, এইটা কিন্তু ভুল। এইটা কিন্তু ভুল। কেননা খেয়াল করো, এই সূত্রের দিকে ভালো মতো তাকাও। এখানে ডিকিউ মানে কি? তাপের পরিবর্তন। ডিইউ মানে কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডিভি মানে কি? আয়তনের পরিবর্তন। পি মানে কি? চাপের পরিবর্তন না, পি মানে শুধু চাপ। কিরকম দেখো, চাপের পরিবর্তন শূন্য হতে পারলে হলেও চাপ কিন্তু শূন্য হবে না। কেন? ধরো আমি একটা ঘটনা, একটা ঘটনার সময় আমার চাপ কত ছিল? 4 অ্যাটমসফিয়ার। ধরো যখন চাপ ছিল 4 অ্যাটমসফিয়ার, তখন আয়তন ছিল 50 মিটার কিউব ধরে নাও। এর পরবর্তীতে কি হলো, যে চাপ 4 অ্যাটমসফিয়ারই আছে, আয়তন হয়ে গেছে 100 মিটার কিউব। হতে পারে না? তাহলে এখানে আমরা কি বলতে পারবো? যে আয়তন পরিবর্তন হয়েছে কিন্তু চাপ পরিবর্তন হয়নি। তাহলে এইখানে চাপের পরিবর্তন শূন্য, কিন্তু চাপ কিন্তু শূন্য না। চাপের কিন্তু নির্দিষ্ট মান আছে। চাপের মান কত? 4 অ্যাটমসফিয়ার। তাহলে চাপ শূন্য হওয়া আর পরিবর্তন শূন্য হওয়া কিন্তু এক জিনিস না। পরিবর্তন শূন্য হওয়া আলাদা জিনিস, চাপ শূন্য হওয়া কিন্তু আলটিমেটলি আলাদা জিনিস। তাহলে এই সূত্রের মধ্যে কিন্তু কোথাও চাপের পরিবর্তন নাই। তাহলে এই জন্য এই সূত্রটা যা ছিল সেটাই থাকবে। এই ডিটা কিন্তু জিরো হবে না, কারণ এটা জিরো কখন হতো? যদি ডিপি থাকতো। ডিপি মানে বোঝাতো চাপের পরিবর্তন। তাহলে সমচাপ বললে চাপের পরিবর্তন হচ্ছে না, তখন সেটা হতো শূন্য। বাট সমচাপ যখন আমি বললাম, তখন চাপের পরিবর্তন শূন্য, বাট চাপ তো আছে। যেমন এই যে 4 অ্যাটমসফিয়ার, চাপ তো আছে, তার মানে এখানে পি এর মান তো আছে। তাহলে তো এটা শূন্য হওয়ার কোনো চান্স নাই। এরপরে চলো 2 নাম্বার, সম আয়তন। সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন মানে কি? আয়তনের পরিবর্তন হবে না। সম আয়তন মানে হলো আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল এইটা। তাহলে যদি আয়তনের কোনো পরিবর্তন না হয়, এবার কিন্তু ডিভি জিরো। তাহলে ডিভি জিরো হওয়া মানে এই পুরো অংশটাই জিরো। তাহলে এবার সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ডিকিউ সমান ডিইউ। মানে কি? আমি যখন সম আয়তন প্রক্রিয়া যদি হয়, আমি ওই বস্তুকে যে পরিমাণ তাপ প্রদান করব, সেই সম পরিমাণ তাপ দিয়ে সে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। যদি এরকম হয়,
যে ওই বস্তু থেকে যদি তাপ আমি অপসারণ করি তাহলে আমি যে পরিমাণ তাপ অপসারণ করব ওই অপসারিত তাপটা কোত্থেকে বের হবে, অভ্যন্তরীণ শক্তি থেকে বের হয়ে আসবে, তাহলে সেই বস্তুর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 3 নাম্বার সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এবার দেখো, নাম শুনেই আমরা বুঝতেছি এখানে কি হতে পারে, সমষ্ণ, সম উষ্ণ। সম মানে সমান, উষ্ণ মানে হলো তাপমাত্রা, উষ্ণতা মানে তাপমাত্রা। তাহলে তাপমাত্রা সমান থাকবে। এখন এখানে তাপমাত্রা কোনটা, তাপমাত্রা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের, দেখো এই যে অভ্যন্তরীণ যে পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাই তাপমাত্রা। অভ্যন্তরীণ শক্তি মানে আমরা বুঝি তাপমাত্রা। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না হওয়া মানেই হলো সম উষ্ণ, যে উষ্ণতা পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, এই কথাটার মানেই কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা তখন এই সূত্রটাকে যদি লিখি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা অবস্থা পাওয়া যায়। তাহলে এই জায়গাতে যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হবে, তাহলে আমাদের সূত্রটা হবে ডিকিউ ইজ ইকুয়াল টু পি ডিভি। তাহলে এই পিডিভি মানে তো কাজ, ঠিক না, মানে ডিকিউ সমান ডিডাব্লিউ, একই তো কথা। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, যে এই প্রক্রিয়াতে আমি যতটুকু তাপ সরবরাহ করব ওই সম পরিমাণ তাপ দিয়েই সে কি করবে, কাজ করবে। এখানে কোনো তাপ শক্তি নষ্ট হবে না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেহেতু হচ্ছে না, সেহেতু এখানে তাপ শক্তি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, এখন দেখো যদি এরকম হয় যে এখান থেকে যদি আমি তাপ অপসারণ করি তাহলে কাজটা ঋণাত্মক হবে। আচ্ছা, এই ঋণাত্মক কাজ আর ধনাত্মক কাজের মধ্যে একটা পার্থক্য আছে। দেখো আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি। কিরকম, যদি আমরা এইভাবে চিন্তা করি যে এই সূত্রটা থেকে যদি আমি ঋণাত্মক লিখতাম তাহলে কি হতো, মাইনাস ডিকিউ সমান মাইনাস পি ডিভি। তো এই মাইনাসটা কিন্তু পি এর ক্ষেত্রে না, এটা কি ডিভি এর ক্ষেত্রে, কারণ চাপের তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ডিভি এর ক্ষেত্রে মাইনাস হওয়া মানে হলো আয়তন সংকুচিত হবে। কিন্তু বইয়ের ভাষায় কথাটাকে একটু অন্যভাবে বলা হয়। কিভাবে বলা হয়, যে যদি ডিডাব্লিউটা পজিটিভ হয়, ডিডাব্লিউ পজিটিভ, এই পজিটিভ হওয়া মানে বস্তুটা বা সিস্টেমটা পরিপার্শ্বের বা পরিবেশের উপরে কাজ করবে। কিভাবে, খেয়াল করো। ধরলাম যে এরকম একটা বস্তু আছে আমার কাছে, এই বস্তুটাকে যখন আমি তাপ দিলাম বা এই বস্তুটাকে যখন আমি শক্তি দিলাম তখন কি বস্তুটা ধনাত্মক কাজ মানে কি, সে প্রসারিত হবে, তার আয়তন বৃদ্ধি পাবে। ধনাত্মক, দেখো ডিডাব্লিউ ধনাত্মক মানে কি, ডিভি ধনাত্মক, তার মানে আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আয়তন যখন বৃদ্ধি পাবে মানে কি, প্রসারিত হবে। আয়তন বৃদ্ধি পাওয়া, আয়তন বৃদ্ধি পাওয়া মানে হলো বস্তুটা প্রসারিত হবে। প্রসারিত হওয়া মানে কি, অ্যাকচুয়ালি কি করতেছে সে, খেয়াল করো তো। এই পরিবেশে তার আশেপাশে এই জায়গাগুলোতে অনেক বাতাস বা বায়ুকণা ছিল। তাহলে যখন সে প্রসারিত হবে তখন পরিবেশের সে বায়ুকণাগুলোকে কি সরাই দিচ্ছে, ওই জায়গাগুলো সে দখল করতেছে। ওই বায়ুকণার যে জায়গাটা বা পরিবেশের জায়গাটা, সে অতিরিক্ত জায়গা দখল করতেছে। এই জন্য বলা হয় যে বস্তুটা পরিবেশের উপরে কাজ করবে। পরিবেশের উপরে কাজ করবে মানে কি, সে পরিবেশের উপরে একটা ডমিন্যান্স তৈরি করতেছে, যে পরিবেশের থেকে সে জায়গা দখল করে নিচ্ছে। পরিবেশে তার যতটুকু জায়গা বরাদ্দ ছিল সেখান থেকে সে তার বেশি জায়গাটা বাড়ায় নিচ্ছে বা জায়গা দখল করে নিচ্ছে। এই জন্য বলা হয় যে বস্তুটা পরিবেশের উপরে কাজ করে। এবার খেয়াল করো, যদি এরকম হয় যে ডিডাব্লিউটা ঋণাত্মক, তাহলে ডিডাব্লিউ ঋণাত্মক মানে কি, কাজ ঋণাত্মক। আর কাজ ঋণাত্মক মানে হলো আয়তন ঋণাত্মক। আয়তন ঋণাত্মক মানে সংকুচিত হওয়া। কিন্তু বইয়ের ভাষায় বা এটাকে এইভাবেও বলা যায় যে পরিবেশ বস্তুর উপরে কাজ করছে। কিভাবে, খেয়াল করো, যদি এরকম হয় যে বস্তুটা এই সাইজের ছিল, যখন ঋণাত্মক কাজ হলো তখন খেয়াল করো যে বস্তুর আকারটা হয়ে গেল ছোট। এরকম বস্তুর আকারটা যদি এরকম ছোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, যে তার অধিকৃত জায়গা যেটা ছিল সেই জায়গা থেকে সে সরে আসছে, মানে সে জায়গা পরিবেশকে ছেড়ে দিল। তাহলে পরিবেশকে জায়গা ছেড়ে দেওয়া মানে ওই জায়গাটা কে দখল করলো, পরিবেশ দখল করে নিল। তাহলে পরিবেশ জায়গাটা দখল করে নেওয়া মানে কি করলো, পরিবেশ সিস্টেমের উপরে কাজ করলো, পরিবেশ বস্তুর উপরে কাজ করলো। মানে কি, বস্তুটাকে সে সংকুচিত করে দিয়ে, মানে তার যেটুকু জায়গা ছিল সেখান থেকে তাকে সংকুচিত বা ছোট করে দিয়ে কি করলো, যে তার যে জায়গাটা দখল করা ছিল সেই জায়গাটা পরিবেশ দখল করে নিল। ঠিক আছে, তাহলে যখন কাজ ধনাত্মক হবে তখন আমরা এই কথাটা এইভাবে বলতে পারি যে বস্তুটা পরিবেশের উপরে কাজ করবে বা সিস্টেম পরিবেশের উপরে কাজ করবে। আর ঋণাত্মক মানে হলো সিস্টেমের উপরে কাজ করা হবে বা পরিবেশ বস্তুর উপরে কাজ করবে। ঠিক আছে,
এই দুইটা কথার মধ্যে কিন্তু প্যাচ লাগা যাবে না। আমি যেভাবে বললাম, যদি এইভাবে যদি খুবই বুঝতে সমস্যা হয়, এই পার্টটা যদি আরেকবার একটু ব্যাক করে রিওয়াইন্ড করে দেখো, তাহলে বুঝতে খুবই ইজি হবে। তাহলে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, আমরা বলতে পারি কি, ডিকিউ যখন পজিটিভ, মানে যখন আমি তাপ সরবরাহ করলাম, তাহলে তাপ যখন আমি সরবরাহ করলাম তখন কি হবে, বস্তুটা পরিবেশের উপরে কাজ করবে, মানে ধনাত্মক কাজ। এবার যখন আমি এখান থেকে তাপ অপসারণ করতাম, তাহলে কি হতো, যে তাপ অপসারণ করলে তো অভ্যন্তরীণ শক্তি নাই, তখন কাজটা ঋণাত্মক হতো। আর কাজটা ঋণাত্মক মানে কি, পরিবেশ বস্তুর উপরে কাজ করবে, মানে বস্তুটা সংকুচিত হবে আর কি, সোজা কথা। ঠিক আছে, এখন আমরা প্রথমেই বলছি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সময়, ক্লোসিয়াসের বিবৃতির সময় আমরা বলছি যে এই সূত্রের মধ্যে অভ্যন্তরীণ শক্তি অবশ্যই থাকতেই হবে, কারণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে না, আসলে এটা পসিবল না, বাস্তবে এটা পাওয়াই যায় না। তো এই জন্য এই অবস্থাটাকে আমরা বিবেচনা করতে পারি অ্যাজ এ আদর্শ অবস্থা হিসেবে। তাহলে এইটা হলো অ্যাজ এ আদর্শ অবস্থা হিসেবে। এখন এই জন্যই তোমরা আদর্শ গ্যাস সম্পর্কে যে সকল ইনফরমেশন, যে সকল সমীকরণগুলো শিখে আসছো, এই সকল সূত্র বা সমীকরণগুলো এখানে খাটবে আদর্শ গ্যাসের। তাহলে আদর্শ গ্যাসের সূত্রগুলো কি কি একটু মনে করো। আদর্শ গ্যাসের সূত্রগুলো ছিল P1V1 ইজ ইকুয়াল টু P2V2, তারপরে আর কি কি ছিল, P1/T1 সমান P2/T2, তারপরে V1/T1 সমান V2/T2, এরপরে হলো PV ইজ ইকুয়াল টু nRT। এরপরে কি ছিল, এরপরে লেখা যায় P1V1/T1 সমান P2V2/T2। এই সকল সমস্যা প্রক্রিয়ার জন্য এই আদর্শ গ্যাসের যত সমীকরণ আছে সব সমীকরণগুলো এখানে খাটবে। আচ্ছা, এখন কিছু সময় দেখা যায় প্রশ্নে উল্লেখ করা থাকে যে এই প্রক্রিয়াটা হলো সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ার জন্য এইটা বের করো, ওইটা বের করো, এরকম বলা থাকে। বাট যদি প্রশ্নে সমষ্ণ শব্দটাকে উল্লেখ করা না থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে ঘটনাটা সমষ্ণ কিনা। দেখবা প্রশ্নে বলা থাকবে যে এই ঘটনাটা ঘটতেছে সেটা হয় অনেক ধীরে ধীরে ঘটতেছে, ধীরে ধীরে, আস্তে আস্তে, এই টাইপের কথা যদি প্রশ্নে উল্লেখ করা থাকে, এই কথাগুলো দেখলে আমরা বুঝবো যে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, কারণ সমষ্ণ প্রক্রিয়ার ঘটনাগুলো ধীরে ধীরে ঘটে বা স্লোলি ঘটে। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হলো সমষ্ণ প্রক্রিয়ার জন্য কাজ বের করা। সমষ্ণ প্রক্রিয়ার জন্য কাজ বের করা আমরা শিখবো। তাহলে আমরা এইখানে একটু দেখে নিই সমষ্ণ প্রক্রিয়ার জন্য কাজ কিভাবে বের করতে হয়। দেখো, আমরা জানি যে কাজ DW সমান PdV। এখন এইখান থেকে যদি আমি টোটাল সমষ্ণ প্রক্রিয়ার জন্য V1 V2 ধরে নিলাম, যে আমাদের আয়তন V1 এ ছিল, সেখান থেকে আয়তনটা গেল V2 তে, তাহলে আয়তনের পরিবর্তন হওয়া মানে তো কাজ। তাহলে এই ক্ষেত্রে আমি কাজ বের করার জন্য এই V1 থেকে V2 এর মধ্যে কাজের এই সমীকরণটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিব। আচ্ছা, তাহলে লোয়ার লিমিট V1, আপার লিমিট V2, আর P এর মান দেখো, এই যে PV ইজ ইকুয়াল টু nRT থেকে আমরা P সমান কি বলতে পারি, nRT/V, Vটা এই পাশে ভাগ হবে, তাহলে nRT ডিভাইডেড বাই V dV। এবার এখানে হলো V1, এখানে V2, nRT। আচ্ছা, nRT কে আমরা চাইলে বাইরে বের করে দিতে পারি, কারণ nRT এর ভিতরে কাজ নেই, তোমরা ইন্টিগ্রেশন থেকে জানো যে ধ্রুবকগুলো বাইরে বের হয়ে আসে। আর 1/V এর জন্য ইন্টিগ্রেশন কি হবে, আচ্ছা একবারে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে 1/V এর জন্য ইন্টিগ্রেশন, আচ্ছা যাদের ইন্টিগ্রেশন করা হয়নি এখনো তাদের জন্য একটু সুবিধা হবে, দেখো 1/V লিখলাম। তাহলে এই যে 1/V এর জন্য ইন্টিগ্রেশনটা কি হবে, 1/V এর জন্য ইন্টিগ্রেশন হবে ln V। 1/V এর ইন্টিগ্রেশন হবে ln V, এরপরে হলো V2 V1। এইভাবে লিমিটটাকে লিখতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, এরপরে লিমিট বসাবো, লিমিট বসাবো, লিমিট বসানোর নিয়ম হলো লিমিটটা সময় চলকের উপরে বসে, চলককে V, তাহলে ln V2 মাইনাস ln V1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে nRT, আমরা জানি লগারিদমের ক্ষেত্রে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়। এইটাই হলো আমাদের সমষ্ণ প্রক্রিয়ার জন্য কাজ। তাহলে যদি সমষ্ণ প্রক্রিয়ায় কাজ বের করতে বলে, তখন ডিরেক্টলি সূত্রটাকে ব্যবহার না করে জাস্ট এখান থেকে এই একটা লাইন, এই দুইটা লাইন লিখে তারপর সূত্রটাকে ব্যবহার করলে একটু বেশি ভালো হয়। কারণ সূত্রটা কোথা থেকে আসছে, টিচাররা খাতা দেখার সময় এটাকে একটু বেশি পছন্দ করে, একটু বেশি প্রেফার করে। তার মানে তোমাদের যে একদম পুরো ইন্টিগ্রেশন করে দেখাতে হবে বিষয়টা এমন না, জাস্ট তুমি এইটুকু এই দুটো লাইন, তারপর তুমি এই লাইনটা লিখে ফেলতে পারবে, কারণ এই ইন্টিগ্রেশনগুলো আসলে করে দেখাইতে হবে না। যাদের ইন্টিগ্রেশন করা হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনগুলো কোনো বিষয় না, বাট যাদের করা হয় তাদের কাছে এই ইন্টিগ্রেশনটা এটাও খুব কঠিন বলে মনে হতে পারে। বাট যখন তোমরা করবা ইন্টিগ্রেশন ম্যাথমেটিক্সে, তখন এই জিনিসপত্রগুলো কেমন কিছুই খুব গুরুত্বপূর্ণ কিছু মনে হবে না।
তো এই জন্য এই 2 লাইনের পরে এই লাইন, এই 3টা লাইন করে তারপরে অঙ্ক করলে বেশি ভালো হয়, ঠিক আছে? তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এখানে কী কী ইনফরমেশন দরকার হবে সেগুলো আমরা একটু দেখি। এন মানে মোল সংখ্যা, আর মানে হলো মোলার গ্যাস ধ্রুবক। অবশ্যই এই তাপগতিবিদ্যার সকল আর এর মানকে আমরা ব্যবহার করব এসআই এককে। তাহলে এসআই এককে আর এর মান কী হবে? 8.31 জুল পার মোল পার কেলভিন। এরপরে টি মানে হলো টেম্পারেচার বা তাপমাত্রা, V2 মানে পরবর্তী আয়তন, V1 মানে হলো আদি আয়তন। এই মানগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এখান থেকে কাজের মানটা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এই সমষ্টি প্রক্রিয়ার জন্য আমাদের যা যা গুরুত্বপূর্ণ জিনিসপত্র জানা দরকার সেগুলো আমরা শিখে ফেললাম। তোমরা সূত্রগুলোকে নোট করে নিবা, নোট করা দরকার নেই, যদিও তোমরা এগুলো পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো, ফিজিক্সে পড়ছো এই সূত্রগুলো, তো এগুলো মনে থাকারই কথা। তো এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে। আমরা এবার আলোচনা করব রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এইটা হলো আমাদের শেষ প্রক্রিয়া, যে আমরা 4টা ব্যবহারের কথা বলছিলাম, সেই 4টা ব্যবহারের মধ্যে শেষ ব্যবহার হলো এটা। দেখো নাম থেকেই মনে রাখতে পারবা রুদ্ধতাপীয়। রুদ্ধ মানে কি? আটকানো, আটকায় রাখা বা বন্ধ করে রাখা। তাহলে রুদ্ধতাপীয়, তাপ আটকায় দেওয়া, মানে তাপের আদান প্রদান হবে না। এই তাপকে আমরা আটকাই দিলাম, ডিকিউ সমান 0। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি হবে? এই ডিউ প্লাস পিডিভি ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখান থেকে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো ডিউ ইজ ইকুয়াল টু মাইনাস পিডিভি, আর একটা হলো পিডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ডিউ, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দুইটা জিনিস পাওয়া যাচ্ছে, এইটা একটা, এইটা একটা। এখন এই দুইটা সমীকরণ মানে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি বোঝায় সেটা আমি একটু বলে দিই। দেখো খেয়াল করো, যখন আমি তাপের আদান প্রদান করতেছি না, তাপ দিচ্ছিও না, তাপ নিচ্ছিও না, তখন সেক্ষেত্রে কি ঘটবে যে যদি ডিইউ পজিটিভ হয় তখন কি হবে? পিডিভিটা নেগেটিভ হবে। তাহলে ডিইউ পজিটিভ মানে কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে ধনাত্মক। ধনাত্মক মানে কি? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। অভ্যন্তরীণ শক্তি কখন বৃদ্ধি পাবে? যখন পিডিভি ঋণাত্মক। পিডিভি ঋণাত্মক মানে কি? ঋণাত্মক কাজ, কাজটা ঋণাত্মক, পিডিভি মানেই তো কাজ, ঠিক না? তাহলে কাজটা যখন ঋণাত্মক হবে তখন অভ্যন্তরীণ শক্তি বাড়বে। এখন বিষয়টা কীরকম? ওই যে একটু আগে আমরা বললাম যে ঋণাত্মক কাজ মানে কি? সংকুচিত হওয়া, বা পরিবেশ বস্তুর উপরে কাজ করতেছে, পরিবেশ বস্তুর উপরে কাজ করবে। তাহলে পরিবেশ যদি বস্তুর উপরে কাজ করে, নর্মালি কি হয় যে বস্তু যখন পরিবেশের উপরে কাজ করে, মানে ধরলাম যে একটা বস্তু যখন প্রসারিত হয়ে সে পরিবেশের জায়গাটাকে দখল করে নিচ্ছে, তখন কি হবে? তার প্রসারিত হওয়ার জন্য শক্তির প্রয়োজন হবে। যখন সে নিজে আরেকজনের জায়গা দখল করবে তখন তাকে কি করতে হবে? শক্তির প্রয়োজন হবে। যে শক্তি প্রয়োগ করে সে কি করবে? প্রসারিত হবে বা আয়তন বৃদ্ধি করবে। তাহলে এইটা খেয়াল করো। আচ্ছা, প্রথমটা আমরা একটু পরে আসতেছি, তাহলে এইটা একটু খেয়াল করো যে আয়তন পজিটিভ। আয়তন পজিটিভ মানে কি? সে প্রসারিত হচ্ছে, হয়ে জায়গা দখল করে নিচ্ছে আরেকজনের বা পরিবেশের। তাহলে ওই যে শক্তিটার প্রয়োজন হবে, ওই শক্তিটা সে পাবে কোথায়? তার ভিতরে যে শক্তিটা আছে অভ্যন্তরীণ শক্তি, সেইটা খরচ করে সেই কাজটা করবে। কারণ বাইরে থেকে তো আমি এক্সট্রা কোনো শক্তি দিচ্ছি না, এক্সটার্নাল শক্তি তো বন্ধ করে দিচ্ছি। এই জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো বাইরে থেকে কোনো শক্তি দেওয়া হচ্ছে না। তাহলে বাইরে থেকে শক্তি যদি না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই যে সে যে আয়তন বৃদ্ধি করবে বা কাজ করবে, এই শক্তিটা আসবে কোথা থেকে? শক্তিটা তার অভ্যন্তরীণ শক্তি থেকে সে খরচ করবে। তাহলে কি অভ্যন্তরীণ শক্তি কমে যাবে বা অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। আচ্ছা, এরপরে এই প্রসেসটা হলো তার ঠিক উল্টা প্রসেস, যে যদি আয়তন সংকুচিত হয় তাহলে সে শক্তি অর্জন করবে। আয়তন সংকুচিত হলে বা সিস্টেম যদি পরিবেশ যদি সিস্টেমের উপরে কাজ করে, পরিবেশ যদি বস্তুর উপরে কাজ করে, তাহলে সেক্ষেত্রে সে শক্তি অর্জন করবে। কারণ আগের ক্ষেত্রে তার শক্তি খরচ হচ্ছিল, বাট এই ক্ষেত্রে তার শক্তিটা অর্জন হবে। তাহলে এবার যে শক্তিটা সে অর্জন করলো, এই শক্তিটা যাবে কোথায়? আমি তো বাইরের কোনো শক্তি নিব না, আগেই বলে দিয়েছি। তাহলে এই শক্তিটা দিয়ে কি করবে? সে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। এই গেল আমাদের দুইটা জিনিস। এখন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ওই আদর্শ গ্যাসের সূত্রসমূহকেই একটু হালকা মডিফাই করে ব্যবহার করা যায়। কিরকম? দেখো, P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T1 P1 1 মাইনাস গামা বাই গামা, T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এখন এখানে গামাটা কি? এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। আপাতত এরকম
মনে রাখো এটা একটু, যে গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করতেছি একটু পর। আর গামাটা ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? গামাটা আসলে ব্যবহার করা হয় বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে। যেমন গ্যাসটা কীরকম, ধরো এক পারমাণবিক গ্যাস যদি হয়, এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান হয় 1.66। এক পারমাণবিক গ্যাস মানে কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা এরা হলো এক পারমাণবিক গ্যাস। আচ্ছা, আবার দ্বিপারমাণবিক গ্যাস যদি হয়, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হয় 1.4। আরেকটা হলো বহু পারমাণবিক গ্যাস। বহু পারমাণবিক গ্যাস যদি হয়, তাহলে বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার মান হবে 1.33। বহু পারমাণবিক গ্যাস কারা? ওজোন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই গ্যাসগুলো হলো বহু পারমাণবিক গ্যাস। ঠিক আছে, এখন এই গামার বিষয়টা কি, এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আসবো আলোচনায়। ওকে, তাহলে এইগুলার প্রশ্নের ক্ষেত্রে কি বলে দিবে, হয় গামার মান উল্লেখ করে দিবে, অথবা তোমাকে বলে দিবে যে অক্সিজেন গ্যাসের জন্য, নাইট্রোজেন গ্যাসের জন্য, বা হিলিয়াম গ্যাসের জন্য, বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য। তখন গ্যাসের নাম শুনে আমাদের বুঝতে হবে যে গামার মানটা কত হবে। যদি গ্যাসটা হিলিয়াম হয় তাহলে গামার মান হবে 1.66। যদি গ্যাসটা নাইট্রোজেন বা অক্সিজেন হয় তাহলে 1.4। গ্যাসটা যদি কার্বন ডাইঅক্সাইড হয় তাহলে 1.33। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের এখান থেকে প্রশ্নে, অথবা আরেকটা কথা, যে ওখানে যেরকম আমরা সংস্কৃতে কি বললাম, যে প্রশ্নে যদি উল্লেখ করা না থাকে যে এটা কি প্রক্রিয়া, তাহলে ওইখানে আমরা বুঝতাম কি ধীরে ধীরে বা আস্তে আস্তে বা স্লোলি কোনো ঘটনা ঘটলে। আর এই ক্ষেত্রে এই ঘটনায় রুস্টারপীয় ঘটনাগুলো হঠাৎ করে ঘটে। প্রশ্নে এরকম বলা থাকবে যে হঠাৎ, হঠাৎ করে এই ঘটনা ঘটবে। হঠাৎ কীরকম হলো? হঠাৎ করে বোমা বিস্ফোরণ হলো, কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে হুট করে ফেটে গেল। হঠাৎ করে রাস্তায় চলতে চলতে গাড়ির টায়ার ফেটে গেল হুট করে, হঠাৎ করে ঘটনা। তাহলে হঠাৎ ঘটনাগুলোই হয় এই প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা। এবার এই প্রক্রিয়ার জন্য আমাদের জানতে হবে কাজ। এই প্রক্রিয়ার কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কাজ হবে গামা-1 T1 - T2। তাহলে যদি কাজ বের করতে বলে তাহলে আমাদের এই সমীকরণ দিয়ে আমরা কাজের মানটা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তুই খেয়াল করো সমষ্টি প্রক্রিয়াতে কি ছিল? আয়তনের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন কিন্তু ছিল না, কারণ সেখানে কি হতো? আয়তনের পরিবর্তন হতো। বাট এখানে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন আসছে, কারণ এই জায়গাতে আয়তনের পরিবর্তনের সাথেই সম্পর্কযুক্ত, আয়তনের সাথে বা কাজের সাথে মূলত তাপমাত্রা বা অভ্যন্তরীণ শক্তিটা কি সম্পর্কযুক্ত। এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে বা হয়, এই জন্য আমরা এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন দেখাচ্ছি। এই তাহলে আমাদের গেল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই চারটা প্রক্রিয়া সম্পর্কে জানা খুবই জরুরি, এবং এই সূত্রগুলো দিয়ে তো প্রচুর অঙ্ক আসে পরীক্ষায়, সূত্রগুলোও খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, হ্যালো। এবার আমরা একটু একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হলো সিস্টেম। সিস্টেম কি? সিস্টেম মানে হলো যার উপরে কাজ করা হয় বা যেখানে কাজ করা হয়। যেমন ওই যে আমরা একটু আগে যে বস্তুর কথা বলতেছিলাম, সেই বস্তু একটা সিস্টেম, মানে যে কাজ করে সে একটা সিস্টেম, বা যার উপরে কাজ করা হয় সে একটা সিস্টেম। ঠিক আছে, সোজা কথা। এখন এই সিস্টেম তিন ক্যাটাগরির হতে পারে। একটা হলো ওপেন সিস্টেম। ওপেন মানে হলো উন্মুক্ত। ওপেন মানে হলো উন্মুক্ত। একটা হলো ক্লোজড সিস্টেম। ক্লোজড মানে হলো বদ্ধ। আরেকটা সিস্টেম হলো আইসোলেটেড বা বিচ্ছিন্ন। আচ্ছা, এখন এগুলোর মানে কি দেখো, এগুলো বলে দিই। যে ওপেন সিস্টেম মানে যেইখানে শক্তি এবং ভর দুইটারই আদান প্রদান ঘটবে। যেমন আমি খোলা পাত্রের মধ্যে যদি পাতিলে পানি গরম করতে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ওইখান থেকে যখন পানি গরম হয়ে আস্তে আস্তে বাষ্প হবে, তখন সেই বাষ্পটাও বের হয়ে চলে যাবে পরিবেশে, এবং তাপের আদান প্রদান, শক্তির পরিবর্তন তো হবে বা শক্তি তো বের হবেই। যেমন ওই আশেপাশে গেলে বা সাইডে দাঁড়াইলে কি হবে, একটা গরম বা গরম অবস্থা তৈরি হবে, বা আশপাশের বায়ু যেগুলো আছে এরা ওই তাপ শক্তি গ্রহণ করবে, ওখান থেকে গ্রহণ করে তাদের নিজস্ব শক্তি বৃদ্ধি করবে। তাহলে শক্তিরও আদান প্রদান হচ্ছে এবং ভরের আদান প্রদান হচ্ছে। যদি দুইটাই আদান প্রদান হয় তাহলে সেই সিস্টেমটাকে বলা হয় উন্মুক্ত বা ওপেন সিস্টেম। আচ্ছা, এরপর দেখো ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম মানে যেখানে, তাহলে এখানে কি হবে, ভর প্লাস শক্তি দুইটাই। আচ্ছা, ক্লোজ সিস্টেমটা কি? ক্লোজ সিস্টেমটা হলো যে শুধুমাত্র শক্তির আদান প্রদান হবে, বাট ভরের আদান প্রদান হবে না। কিরকম? ওই পাতিলটার কথা চিন্তা করো, যে ওইটাকে যদি আমরা বদ্ধ করে দিতাম, যে একটা ঢাকনা দিয়ে দিতাম, ঢাকনা দিয়ে দিলে কি হতো, যে বাষ্প হইলেও সেই বাষ্পগুলো তো আর বাইরে বের হতে পারতেছে না, বাট শক্তি বাইরে বের হয়ে যাচ্ছে, ওই যে আশপাশের পরিবেশ বা বায়ুগুলো গরম হয়ে যাবে। আর আইসোলেটেড সিস্টেম মানে যে ক্ষেত্রে
ভর এবং শক্তি কোনোটারই আদান প্রদান হবে না। এরকম সিস্টেম কি? এরকম সিস্টেম হলো যেটাকে আমরা ফ্লাক্স বলি। এই ফ্লাক্সের ক্ষেত্রে কি হয়, যে এর ভিতরে অনেক সময় ধরে গরম থাকে বা ঠান্ডা থাকে অনেকটা টাইম ধরে, এবং সেখান থেকে ভরও বাইরে বের হয় না এবং শক্তিটাও বাইরে বের হয় না। তার মানে এরকম না যে অনন্তকাল পর্যন্ত ফ্লাক্সে কিছু একটা রাখলে সেটা সারা জীবন গরম থাকবে বা ঠান্ডা থাকবে, এরকম না। অ্যাকচুয়ালি এগুলাও কারণ আমরা আগে বলছি যে পৃথিবীতে কোনো কিছু তো আদর্শ না, বাট ওপেন বা ক্লোজড এর যে আইসোলেটেডটা কি হয়, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটাকে রিজার্ভ করতে পারে, যে শক্তিটাকে সংরক্ষণ করতে পারে। ঠিক আছে? তো এই জন্য আইসোলেটেড সিস্টেমটাকে বলা হচ্ছে যে 100% না হলেও যে আইসোলেটেড সিস্টেমটা হলো যে ভরেরও আদান প্রদান ঘটে না বা শক্তির আদান প্রদান ঘটে না। ঠিক আছে? আচ্ছা,